কিছু সময় নাকি কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলুম। আর না, থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘমধুর আকাশের তলায়, নীল সরোবরের পাশে, গাছে সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। একদিন সন্তোষ আমাকে খবর দিল, তাদের গ্রামে এক পুকুর আছে যার জলে 50 বৎসরের মধ্যে একটিবারও ছিপ পড়েনি, এবং মাছ আছে হাজার হাজার। আমি বললুম, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি। পুকুরের অধিকারী গোঁড়া বৈষ্ণব বুঝি? আরে না না, তারা ঠিক উল্টোটা। তারা গোড়া আমিষভোজী। হায় হায়, তবে ছিপের এমন অপমান কেন? মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো? সাগর দিঘি? হ্যাঁ হ্যাঁ, রাজা মহিপালের সাগর দিঘি, তাই তো? হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়স শত শত বৎসর। তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ। কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না। এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয়, কেউ তা জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেইখানেই হয় বেশি। কি বুঝলে? তাই নাকি? তোমাদের গ্রামের পুকুরটাও এই জাতীয় নাকি? তবে সন্তোষ এইবার আর সোজাসুজি জবাব না দিয়ে বললে, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল। তিনি প্রায়ই সেখানে বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি যতবা, তবে কেউ যে তাকে খুন করে মুন্ড কেটে নিয়ে পালিয়েছিল তা সবাই জানতো। এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে একটু থামল। আমি মনে মনে ভাবতে লাগলুম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলার সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুলল আর বলল, সেই সময় থেকেই ওই বাগানে কেউ আর বাস করে না। তার পুকুরে কেউ মাছও ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরের জমিদারের ঠাকুর আছে এখনো। আজও তাদের নিত্য পুজো করা হয়। আর সেই জন্যেই বাগান, পুকুর আর বাড়িখানি সংস্কার অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পূজার পর সেখানে আর থাকেন না। তাড়াতাড়ি গ্রামে ফেরে, অর্থাৎ পালিয়ে আসেন। ওখানে কোনো অপদেবতার ভয়টাই আছে নাকি? তা তো ঠিক জানি না। এই বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে। গ্রামের লোক যত নানা রকম কানাফুসো করে বটে, তবে আমি সেসবে কানও পাতি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন কোনো এক মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখেও নাকি উচ্চারণ করা উচিত নয়। সব বাজে কথা। আর এইসব কথা নিয়ে এই পল্লীগ্রামের আড্ডাগুলি ভর সন্ধেবেলায় রীতিমতো জমে ওঠে। ভূত পেতনি, দৈত্য দানব, রূপকথার নায়ক নায়িকা। ভূত পেতনি বেঁচে ছিল মাদ্দাতার যুগে। এ খেলে মানুষ মরার পর আর বাঁচবার সুযোগ পায় না। আমারও ওই মত।
মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত, তাহলেই প্রাচীন পৃথিবীতে ভূত পেত্নীর দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকতো না। আচ্ছা আচ্ছা, এই রুদ্রনারায়ণের বাগানবাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি? ধুর, না না, এখন যিনি ওই গ্রামের জমিদার তিনি আমার খাস বন্ধু। তার কাছ থেকে সেই অনুমতি আনতে পারি। ইচ্ছে থাকলে গ্রামের আরো অনেকে মাছ ধরবার অনুমতি পেতে পারতো, কিন্তু কারুর সেই ইচ্ছে নেই। সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয়। সন্তোষের এমন কথা শুনে আমি কিঞ্চিত উৎসাহিত হয়ে বললুম, সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো। আমি খালি এখানে মাছই ধরবো না, দিন তিনেক ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসবো। নির্জন বাস? প্রথমত আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ, এসব আমি ভালোবাসি। আর তৃতীয়ত শহরে জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে। বিজন স্তব্ধতার ভেতরে মনকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে। বহুত আচ্ছা। তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই। কিন্তু রাজা রুদ্রনারায়ণ কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করে না। বাগানের 5 মাইলের মধ্যে কোনো লোকালয় নেই। চারিধারে ধু ধু করছে মাঠ আর মাঠ, আর তার সাথে জলাভূমি। কিন্তু বাগানখানি যে একসময় চমৎকার ছিল, বহুকাল পরেও তা আজও বোঝা যায়। পুকুরের জল এখনো পরিষ্কার আছে। তার কারণ শুনলুম মন্দিরবাসী 2 পাষাণ দেবতার দয়া। পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে, তাই নিয়মিতভাবে তার পঙ্কোদ্ধার হয়। বাড়িখানিও শুনলুম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেভাবেই আছে। বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভিতরে বাহিরে যে মার্জনা কার্য হয়েছে, এটাও আন্দাজ করতে পারলুম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার তাই মনে হয়। তবে এ বাড়িখানাকে তেমন আত্মাহীন বোধ হলো না। মনে হলো এখনো তার প্রত্যেকটি ইট প্রাণের হিল্লোলে জীবন্ত, যেন এখনো ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। আমি সন্তোষকে ইঙ্গিত করে বললুম, ভাই সন্তোষ, এ বাড়ি দেখে তো মনে হলো এখানে ভূতের কোনো লক্ষণই নেই। যাক, ভালো। শোনো, দোতলার ওই কোণের ঘরটির দক্ষিণ খোলা রয়েছে, ওই ঘরে আমরা আশ্রয় নেব। কি সব বলছো? এ অসম্ভব। ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। ও ঘর তালা বন্ধ, কারুর প্রবেশ অধিকার নেই। বেশ, তাহলে ওর পাশের ঘর, ওখানে পেলেও দুঃখিত হব না। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যা আরতির শঙ্খধ্বনি। তারপরই এক মুহূর্তের ভিতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো গৃহগামী গাভীর হাম্বা ধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না। এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করার সুযোগ পাইনি। স্তব্ধতাকেও মানুষ চোখে দেখলুম ফ্রেমে আঁটা ছবির মতো। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা, আর তারই চারিদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতো পাখিদের সন্ধ্যা কাকলি, তরুকুঞ্জের পত্রমর্মর, বাতাসের দীর্ঘশ্বাস, ঝিল্লিদের ঐক্যতান। বেশ সুন্দর।
বারান্দার ওপরে একলা দাঁড়িয়ে আছে। সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে। হঠাৎ মন্দিরের ভেতর থেকে 3 জন লোক বেরিয়ে এলো। তাদের ভেতর একজনকে দেখেই বুঝলাম তিনি পূজারী। তারা হনহন করে চলে যাচ্ছিল, হঠাৎ আমাকে দেখেই বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়চকিত। মনের ভাব বুঝে মৃদু হেসে বললুম, মশাই, অবাক হয়ে কি দেখছেন? পূজারী কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়েছিল, তারপর ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলো, আপনি 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 কে? আমি আমি জমিদার বাবুর অতিথি। পূজারী 2 চক্ষু বিস্ফারিত করে ত্রস্ত স্বরে বলল, অতিথি এই বাড়িতে? সেরকমই তো মনে হচ্ছে। পূজারী আর কিছু বলল না। তারা 3 জনেই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতুম, কিন্তু সে সময় আর পেলুম না। কারণ সুদূরে একটা তালবনে মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মণিমুকুট। সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল। গ্রামে কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি। কাজেই সন্তোষই করল নিজে হাতে রান্নার আয়োজন। এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্তও পৌঁছয় না। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি, আর তা হলো ভাত। তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলুম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক, 2খানা কাঠের কেদারা, 2খানা টুল, দেওয়ালে টাঙানো 2খানা মস্ত মস্ত আরশি, একটা দেরাজওয়ালা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ভীষণ ময়লা ও জীর্ণ। দেয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে, সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিও লিথোগ্রাফ। চেয়ারের ওপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালের মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এই দিঘিতে মাছের ঝাঁক রয়েছে। শুধু একবার বড়শির সঙ্গে পরিচয় করালেই ব্যাস, তারপর আর মাছের অভাব হবে না। মনের আনন্দে এমনি সব আলোচনা চলছে, ঠিক এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, রাত 12:30 তো বেজে গেল, একটু কি ঘুম হবে না? তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করার আগে একবার আকাশের চাঁদ মুখ দেখে আসি। ওঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘর থেকে একটা বিচ্ছিরি শব্দ। মেঝের ওপর দিয়ে হুড়মুড় করে কে যেন একটা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্র নারায়ণের তালাবন্ধ ঘর, যার মধ্যে কারোর ঢুকবার হুকুম নেই। সন্তোষের ক্লাসে দাঁড়িয়ে উঠল। আমি বললুম, তুমি বললে এ বাড়িতে আর কেউ থাকে না, তবে ও ঘরে অমন সশব্দে চেয়ার টানলো কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথায় দরাম করে একটা দরজা খোলার আওয়াজ হলো। তার ঠিক 1/2 মিনিট পরেই শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে কে যেন দুমদুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দ খুব উচ্চ ও পাগুলো ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ। কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খল ভাবে। সন্তোষ বলল, খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে। এই চলো তো দেখে আসি, চলো চলো। এর পরে সমস্ত ঘটনা ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত।
ঘরের কোণ থেকে আমার মোটা লাঠি গাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লুম। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এই দরজা আজ আমি নিজের হাতেই বন্ধ করে ওপরে গিয়েছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও দেখলুম না যার ভেতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে। ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও তা নজর এড়াতে পারবে না। তবে বাড়ির ওপর থেকে এই মাত্র যে সশব্দে নেমে এসেছে, এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল। সবিস্ময়ে এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে। জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের উপর দেখলুম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন বিচ্ছিন্ন চাঁদের কিরণ। কোনো মস্ত মাছও ঘাই মারলে অমন তোলপাড় করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র। সন্তোষও দেখতে পেল সেটা। দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপর গিয়ে দাঁড়াল। প্রথমটা কিছুই দেখতে পেল না, তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত। যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাওয়ার আগে অসহায় ভাবে দুই হাত উপরে তুলে প্রাণ বাঁচানোর ব্যর্থ চেষ্টা করছে। দ্রুত পদে ঘাটে গিয়ে নেমে গেলুম জলের ভেতরে। ক্রমে আমার বুকের উপরে জল উঠল। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের উপরে, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। হাত দুখানা হঠাৎ একবার অদৃশ্য হলো। ভাবলুম লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল। হতভম্বের মতো দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে। দুই হাতের দুই মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকেই ধরার চেষ্টা করছে। আমার হাতে ছিল লাঠি। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলুম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলুম আমার লাঠি ধরে জলের ভেতর থেকে কে যেন সজোরে টান মারছে, প্রচন্ড টান। সে ভীষণ টান আমি সামলাতে পারলুম না। আরো খানিকটা এগিয়ে গেলুম এবং জল উঠল প্রায় আমার গলার উপরে। নিজের প্রাণ বাঁচাবার জন্য হাতের লাঠি ত্যাগ করার উপক্রম করছি, এমন সময় পেছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরল। তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির ওপর নিয়ে চলল। সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপর টলতে টলতে এসে উঠল আর এক মনুষ্য মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললুম, সন্তোষ, ভয় নেই, আমার কিচ্ছু হয়নি। কিন্তু ওই লোকটিকে দেখো, ওর অবস্থা বোধহয় শোচনীয়। মূর্তিটা তখন ঘাটের উপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার উপরে হুমড়ি খেয়ে পড়লো এবং পর মুহূর্তেই এক বিকট চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল। সেরম প্রচন্ড চিৎকার আমি জীবনে কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। বিদ্যুৎ আহতের মতো আমি উঠে বসলুম এবং তারপরেই স্তম্ভিত নেত্রে দেখলুম ঘাটের ওপর শায়িত এক আড়ষ্ট দেহ। তার হাত আছে, পা আছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু স্কন্ধের ওপরে নেই কেবল তার মুন্ডু।